আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের উপর মির্জা ফখরুল। প্রায় 14 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার। ফরিদপুরে কালেমা খচিত পতাকা নিয়ে মিছিল। বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলো নজরদারি চালাবে ডিএমপি। প্রভাবশালী কিছু লোক মাদক ব্যবসা করেন, তবে ছেড়ে দিন পানি সম্পদ মন্ত্রী। অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে বাণিজ্য মন্ত্রী। সাইবার আইনকে সময় উপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে তথ্যমন্ত্রী। প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক। 2019 সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা। শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার। পাকিস্তানে গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত অন্তত 40। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুক্রবার দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান তার সফরকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক সহ সহযোগিতা জোরদারের লক্ষ্যে উভয় দেশের প্রতিরক্ষা সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করেন। এছাড়া তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প স্থাপনা পরিদর্শন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 28 জুন এই সরকারি সফরে গিয়েছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন, তাদের গঠনমূলক সমালোচনা করাটাই সাংবাদিকদের দায়িত্ব। কারণ সাংবাদিকদের সমালোচনা ও পরামর্শ রাজনীতিবিদদের ভুল ত্রুটি সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুক্রবার দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজনীতি করতে গিয়ে অনেক সময় সিদ্ধান্তে ভুল হতে পারে। সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ভুলগুলো তুলে ধরে সঠিক পথ নির্দেশনা দেওয়া। এটি অত্যন্ত জরুরি। মিডিয়া শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়। গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের উপর। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে অনেক সাংবাদিক সত্য সংবাদ প্রকাশ করায় নিগৃহীত হন। কোনো ঘটনার সত্যতা তুলে ধরলে যার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়, অনেক সময় সে সাংবাদিকের উপর চড়াও হয়। ঠাকুরগাঁয়ে এমন ঘটনা না ঘটলেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। দেশের প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিক্ষক সমাজকে যুগোপযোগী প্রশিক্ষণে দক্ষ করে তুলতে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের কাছ থেকে প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলারের প্রায় 1200 কোটি টাকা অনুদান পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই আন্তর্জাতিক অনুদান প্রাপ্তির ঘোষণা দেওয়া হয়। শুক্রবার ইউনিসেফ বাংলাদেশ জানিয়েছে, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অবকাঠামোগত রূপান্তরের লক্ষ্যে এই বিশাল অনুদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হবে। প্রথম অংশে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও ইউনেস্কোর কারিগরি সহায়তায় 48.85 মিলিয়ন ডলারের সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট ব্যবহার করা হবে। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত প্রায় 6,77,000 শিক্ষককে আধুনিক ও মানসম্মত পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় অংশে 7 লাখ শিক্ষককে প্রযুক্তি নির্ভর এবং আধুনিক মিশ্র শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ ও প্রশিক্ষিত করে তোলা হবে। ফরিদপুরের সদরপুর উপজেলায় কালেমা খচিত সাদা পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই আয়োজনের মাধ্যমে মানুষের ধর্মীয় বিশ্বাস ও ইসলামী চেতনা আরো উজ্জীবিত হবে। শুক্রবার দুপুর 2:30টার দিকে সদরপুর সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে উপজেলা সদরের বিশ্ব জাকির মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তাদের হাতে কালেমা খচিত সাদা পতাকা ও বিভিন্ন ধর্মীয় স্লোগান সম্বলিত
ব্যানার দেখা যায়। সভায় উপজেলা পরিষদের পেশ ইমাম মাওলানা আমির হোসেন তার বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন জায়গায় কালিমার পতাকা অবমাননা হয়েছে, কোনোভাবেই এই পতাকার অবমাননা বরদাস্ত করা হবে না। ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস যেন সহিংসতায় রূপ না নেয়, সেজন্য ঢাকার বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার স্থানগুলো বিশেষ নজরদারি চালাবে পুলিশ। গোয়েন্দা শাখা সহ ঢাকা নগরের পুলিশ এর দায়িত্ব পালন করবে বলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন। শুক্রবার বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং এ এসে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ডিএমপির সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোথায় কোথায় এ ধরনের আয়োজন রয়েছে তা শনাক্ত করে আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখতে। থানা পুলিশ এবং ডিবি উভয় পক্ষ থেকেই সেখানে সদস্য মোতায়েন থাকবে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে, মাদক ব্যবসা ছেড়ে দিন, না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায় উদ্ধার করার কোনো লোক থাকবে না। প্রশাসনিক কাজে প্রশাসনিকভাবে চলবে, রাজনৈতিক কাজ রাজনৈতিক গতিতে চলবে। এরপরেও কেউ আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার উষাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসিকে বলেছি আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে, আমার আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না। শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, শান্তিতে বসবাস করার জন্য 17 বছর কষ্ট করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম লড়াই করেছি, এখন শান্তিতে বসবাস করতে না পারলে কবে পারবো? দেশের বাজার পরিস্থিতি নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল 30টি পণ্যকে এই প্রযুক্তির আওতায় এনে পর্যবেক্ষণ করা হবে। শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু বর্তমান বাজার দর নয়, বরং পণ্যের উৎপাদন কেমন হচ্ছে, আবহাওয়ার কারণে ফলনে কি প্রভাব পড়তে পারে এবং আন্তর্জাতিক বাজারে কি পরিস্থিতি চলছে তার সামগ্রিক পূর্বাভাস পেতে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে। সবজি সংরক্ষণের সুবিধার জন্য সরকার সারা দেশে প্রায় 2000 কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যার একটি বড় অংশ সিলেটেও স্থাপন করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। দেশের সাইবার আইনকে সময় উপযোগী ও আরো কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত, পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়, তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই। তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে কাজ করা সাংবাদিকরা অত্যন্ত নিবেদিত প্রাণ। রাষ্ট্রের 3টি বিভাগের মধ্যে বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ন্যায় বিচারের অভিভাবক। অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে গিয়েছিলেন রোগী দেখতে, কিন্তু বাদ সাধল সাংবাদিকরা। এক রোগীর আলট্রাসোনোগ্রাম করানোর সময় কক্ষে প্রবেশ করেন কিছু সাংবাদিক। তাদের দেখেই দৌড়ে পালালেন ইনজামাম উল হক নামে সেই চিকিৎসক। তবে তার দাবি তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মোড়ে অবস্থিত চাঁপাই অ্যাপোলো হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসক ইনজামাম উল হক চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার। জানা গেছে, দীর্ঘদিন ধরে অফিস চলাকালে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসোনোগ্রাম সহ রোগী দেখছিলেন ডাক্তার ইনজামান উল হক। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতালটিতে অবস্থান নেন কয়েকজন গণমাধ্যম কর্মী। অভিষেক বিশ্বকাপে ইতিহাস গড়ে শেষ 32-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। এবার তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটা মাঠে গড়াবে শনিবার ভোর 4টায়। প্রতিপক্ষ হিসেবে দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনা। 2019 কোপা আমেরিকার সেমিফাইনালে
ব্রাজিলের কাছে হারের পর কোনো নকআউট ম্যাচে পরাজয়ের স্বাদ পায়নি লিওনেল স্কনেলির দল। এরপর 2021 ও 2023 সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি 2022 বিশ্বকাপও নিজেদের করে নেয় আলবি সেলেস্তোরা। এই সতর্কে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠতে পারা মাত্র তৃতীয় দলও আর্জেন্টিনা। এই শতকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠতে পারা মাত্র তৃতীয় দলও আর্জেন্টিনা। অপরদিকে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণে সব হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপে 3টি ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদারকে গ্রেফতার করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের ছেলের অবৈধ নিয়োগ ও বিদেশে প্রশিক্ষণে সহায়তার অভিযোগে শুক্রবার তাকে হেফাজতে নেয় দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা ব্রাইবারি কমিশন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলের অবৈধ নিয়োগ ও বিদেশে প্রশিক্ষণে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যোগ্যতা না থাকা সত্ত্বেও 2006 সালে ইয়োশিখা রাজাপাকসেকে নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে 73 বছর বয়সী এই নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে। এই অভিযোগে তাকে আজ গ্রেফতার করা হয়েছে। কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে 2025 সালের মার্চে ব্রিটেনের নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো 8 জন আহত হয়েছেন। শুক্রবার বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী শিরানি ঝোপ মহাসড়কের দানাস্তার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার জানিয়েছে, কোয়েটা থেকে পেশাওয়ার গামী নিউ মেখতার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত 40টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত 8 জনকে ঝোপ ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানে 6টি অ্যাম্বুলেন্স, 12 জন জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ এবং 10টি হালকা পরিবহন যান মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর শিরানি জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।